আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আহ, সমাসের অন্যতম একটা পর্বে। এই পর্বে আমরা আলোচনা করব কর্মধারয়ের যে আমরা পূর্বের ক্লাসে উপমান এবং উপমিত কর্মধারা সম্পর্কে আলোচনা করেছি, এবং এই পর্বে আমরা রূপক কর্মধারা এবং মধ্য পদলোপী কর্মধারা সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা রূপক কর্মধারা সম্পর্কে আলোচনা করি। আমরা যদি একটা সমস্ত পদ লিখি, যেমন লিখলাম যে যৌবন সূর্য, কি লিখলাম? যৌবন সূর্য। সূর্য আপনারা সবাই জানেন, আমি তো পূর্বের যে পর্বগুলো সমাসের মূল পর্বে আমি সমস্ত পদ সম্পর্কে আলোচনা করেছি। তো এই পর্বে আর সেগুলো আলোচনা করবো না, আমি লিখে রাখি। এটা হচ্ছে কি এটা সমস্ত পদ। কি পদ? সমস্ত পদ, কারণ এখানে সকল পদ রয়েছে। আমরা যদি এটাকে দুটো ভাগে ভাগ করি, তো এই একটা পদ আর এই পাশে সূর্য একটা পদ, দুইটা আলাদা পদ। তো আমরা প্রথমটাকে যদি কল্পনা করি যে যৌবন, এটা একটা, সূর্য একটা। তো এই যৌবন এটা এমন একটা বিষয়, সেটা হচ্ছে কি অদৃশ্য এবং অস্পর্শ। তো আমরা লিখতে পারি যে প্রথম পদটা হবে কি অদৃশ্য অথবা অস্পর্শ। তো লিখি অদৃশ্য, অদৃশ্য। এবং দ্বিতীয় যে পদটা থাকবে সেটা হচ্ছে দৃশ্যমান হবে, তাই না? তো আমরা লিখি দৃশ্য, দৃশ্যমান হবে। তো এই জায়গায় যদি আমরা দেখি যে যৌবন, ঠিক আছে, এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা অদৃশ্য বিষয়, আর এই সূর্য হচ্ছে কি দৃশ্যমান। আমরা তো সবাই সূর্য দেখি, তাই না? তো আমরা সমস্ত পদ থেকে এভাবে নির্ণয় করতে পারি যে কোনটা কোন সমাস, অর্থাৎ কোন সমাসে আছে। তো এরপর যদি আমরা একটু চিন্তা করি যে শোকানল, কি শোকানল, শোকানল, শোকানলকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আসে শোক, আর আসে কি অনল, তাই না? আসে কি শোক আর অনল, অনল, অনল। তো শোক কি? শোক হচ্ছে দুঃখ, কষ্ট, এরকম কিছু। তো যেটা আসলে আমরা দেখতে পারি না, অর্থাৎ অদৃশ্য। আর এই যে দ্বিতীয় পদ অনল, অনল মানে হচ্ছে আগুন অথবা অগ্নি, আগুন, তাই না? তো তারপর হতে পারে কি জীবন্তরী হতে পারে, জীবন্তরী, জীবন তরী। জীবন কি অদৃশ্য অথবা অস্পর্শ, আর তরী কি? তরী হচ্ছে যে দৃশ্যমান, তাই না? আমরা তো তরিমিন হচ্ছে, তরিমিন কি? তরিমিন হচ্ছে নৌকা, নৌকা তো আমরা সবাই দেখতে পারি। তার মানে এটা হচ্ছে একটা রূপক কর্মধারয় সমাস। তো আমরা দেখলাম যে কিভাবে সমস্ত পদ থেকে আমরা যে রূপক কর্মধারয় সমাস নির্ণয় করতে পারি। এরপর যে আমরা দেখবো যে আসলে ব্যাস বাক্য থেকে কিভাবে সমাস নির্ণয় করতে পারি। তো এই পর্যায়ে আমরা দেখবো যে ব্যাস বাক্য থেকে কিভাবে রূপক কর্মধারয় সমাস নির্ণয় করবে। তো আমরা যদি ওই জায়গায় যে লিখেছিলাম যে যৌবন সূর্য, কি লিখেছিলাম? যৌবন সূর্য, তাই না? তো এই যৌবন সূর্যকে যদি আমরা বিশ্লেষণ করি ব্যাস বাক্যে, তাহলে আসে যে কি আসে? যৌবন রূপ সূর্য, তাই না? তো এই যে যদি কোনো ব্যাস বাক্যে থাকে এই যে মিডল পয়েন্টে, তাই না, যদি মধ্যপদ থাকে রূপ, এই যেহেতু থাকে, তাহলে আমরা বুঝবো যে এটা রূপক কর্মধারা। রূপ থাকলে রূপক কর্মধারা, রূপক কর্মধারা। আমরা দেখেছিলাম যে জীবন্তরী, 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 এটাকে যদি আমরা ব্যাস বাক্যে পরিণত করি তাহলে হবে কি জীবন রূপ তরী, দুঃখিত, জীবন রূপ তরী।
তার মানে এই যে মাঝে রয়েছে কি রূপ, এই রূপ থাকলে কি রূপক কর্মধারয় সমাস। তারপর আছে কি বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু কি বিষাদ রূপ সিন্ধু। তো এই আমরা যদি ব্যাস বাক্যে দেখি যে রূপ, তাহলে এটা হচ্ছে রূপক কর্মধারা। এরপর যে আমরা জানবো যে মধ্য পদলোপী কর্মধারয় সমাস সম্পর্কে। এরপর যে আমরা মধ্য পদলোপী কর্মধারয় সমাস সম্পর্কে জানবো। প্রথম আমরা দেখবো যে সমস্ত পদ থেকে আমরা কিভাবে এই যে মধ্য পদলোপী কর্মধারয় সমাস সম্পর্কে জানতে পারি। তো আমরা যদি লিখি যে লিখলাম কি ঘর জামাই, ঘর ঘর জামাই, এটা কি এটা হচ্ছে একটা সমস্ত পদ, সমস্ত পদ। তো এই যে প্রথম যে থিম ঘর, এদের দুইটা পদকে আলাদা করি। আর জামাই এটাও হচ্ছে কি একটা পদ, এটা হচ্ছে আসলে দুটোই হচ্ছে কি বিশেষ্য। আমরা যদি লিখি যে বিশেষ্য, বিশেষ্য, আর এই জামাই কি বিশেষ্য, বিশেষ্য। তো আমরা ইতোপূর্বে যে ক্লাস করেছি সেখানে একটার ভিতরে দেখেছিলাম যে মধ্য পদলোপী, দুঃখিত, যে উপমিত কর্মধারা সমাস, সেখানে দেখেছিলাম যে উভয় পাশে যদি বিশেষ্য হয় এবং টোটাল থিমটা হবে কি মিথ্যা, কিন্তু এখানে হবে কি উভয় পাশেই বিশেষ হবে কিন্তু টোটাল থিমটা হবে সত্য। যে ঘর জামাই এটা আসলে কিন্তু হয়, তো তার মানে এই থিমটা হচ্ছে সত্য। কিন্তু উপমিত কর্মধারা সমাস, সেখানে আমরা দেখেছিলাম যে সিংহ পুরুষ, অর্থাৎ পুরুষ সিংহের ন্যায়। তো উভয় পাশে বিশেষ্য থাকা সত্ত্বেও কিন্তু মধ্য পদলোপী কর্মধারা সমাস ছিল না, কারণ হচ্ছে সেটা একটা মিথ্যা কথা, মানে টোটাল থিমটা একটু মিথ্যা, ডিফারেন্ট। তো এ জায়গায় দুটোই বিশেষ্য হবে কিন্তু থিমটা হবে সত্য। যেমন ঘর জামাই, থিম কি আসলে সত্য। এরপর হতে পারে কি মৌমাছি, মৌ মৌমাছি, তাই না? এই মৌ, এই মাছি। তো মৌ তো আমরা জানি যে মধু, তার মানে এটা হচ্ছে বিশেষ্য, বিশেষ্য। মাছি, মাছিও কি বিশেষ্য, বিশেষ্য। কিন্তু মৌমাছি যে একটা জিনিস আছে, এই থিমটা কি, এই থিমটা হলো সত্য, তাই না? এই থিমটা কি সত্য, তার মানে এটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারা সমাস। তো আমরা দেখলাম যে সমস্ত পদ থেকে কিভাবে এই যে মধ্য পদলোপী কর্মধারা সমাস নির্ণয় করা যায়। এরপর যে আমরা দেখবো যে ব্যাস বাক্যের থেকে কিভাবে আমরা মধ্য পদলোপী কর্মধারা সমাস নির্ণয় করব। আমাদের একটু মুছে নিই। আমরা লিখেছিলাম কি ঘর জামাই, ঘর ঘর জামাই। তো এই সমস্ত পদটাকে যদি আমরা ব্যাস বাক্যে পরিণত করি তাহলে হবে যে কি হবে ঘরে আশ্রিত জামাই, কি হবে ঘরে আশ্রিত জামাই, তাই না? তো মধ্য পদলোপী অর্থাৎ কি মধ্য পদলোপী অর্থাৎ মাঝের যে পদ সেটা কি হবে লোপী, মানে কি লোপ পাবে, অর্থাৎ উঠে যাবে এরকম কিছু। তো এই যে আমরা বললাম যে ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই, আমরা যদি এটাকে উঠাই নিই, অর্থাৎ এটা যদি আমরা মুছে ফেলি তাহলে আসে কি ঘর জামাই, ঠিক আছে? তো ভিতরে থাকতে পারে আশ্রিত, এই টাইপের আরো কিছু থাকতে পারে। যদি আমরা দেখি যে মৌমাছি, মৌমাছি অর্থাৎ কি মৌ সঞ্চয়কারী মাছি, মৌ সঞ্চয়কারী মাছি, তাই না? মৌ সঞ্চয়কারী মাছি, মৌ সঞ্চয়কারী মাছি। এই মৌ মানে হচ্ছে মধু, অর্থাৎ যে মধু, অর্থাৎ যে মাছি মধু সঞ্চয় করে। তো এই সঞ্চয় যদি আমরা সঞ্চয়কারী যদি তুলে ফেলি তাহলে আসে কি যে মৌ মাছি। তো আমরা এভাবে যে মধ্য পদ বাদ দিয়ে যদি দেখি যে সমস্ত পদে কনভার্ট করা যায়,
তার মানে আমরা বুঝতে পারবো যে আসলে এটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারা সমাস। তো এই ছিল আমাদের আজকের পর্বে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।